হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি ফেরদৌস জাহিদ, ওয়েলকাম টু জাহিদ ফিল্মস। আবার অনেক দিন পর আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আমার এই টিপিএস অ্যাপাচি RTR 164V যে বাইকটি আছে, এই বাইকটি আমি 1400 কিলোমিটার অলরেডি চালাইছি। চালানোর পরে এই বাইকটির কী ভালো অভিজ্ঞতা, কী খারাপ অভিজ্ঞতা, এগুলো আপনাদের মাঝে আজকে আমি শেয়ার করব। তো চলুন ভিডিওতে চলে যাওয়া যায়। তো অ্যাপাচি RTR 164V আগের অ্যাপাচির তুলনায় অনেকটা ভালো রয়েছে। এটার কন্ট্রোলিংটাও আগের অ্যাপাচির তুলনায় অনেক ভালো, ব্রেকিং সিস্টেমটা অনেক সুন্দর করেছে। সামনে প্যাডাল ডিস্ক ইউজ করেছে, পিছনেও প্যাডাল ডিস্ক ইউজ করেছে। দুটা সামনে পিছন দুটোই মানে ডিস্ক ব্রেক। ইঞ্জিনটাতে ইঞ্জিন অয়েল লাগে 1200 ml। এটা একটু সমস্যা হয়ে যায় 1200 ml ইঞ্জিন অয়েলটা কালেক্ট করা। সামনে এখানে ওয়াইলকুল রেডিয়েটর সিস্টেম একটা দেয়া আছে সামনে এই জায়গাটাতে। তো ওভারঅল ইঞ্জিনটাও আগের তুলনায় পারফরমেন্সটা অনেকটা ভালো। ইঞ্জিনটার সিসি 160 সিসি, 16.4 bhp পাওয়ার প্রডিউস করে। মোটামুটি আগের তুলনায় অনেকটা বিল্ড কোয়ালিটিও সুন্দর করেছে। বাইকটা অনেক বাল্কি, অনেক বড় করেছে। কিন্তু সমস্যার মধ্যে একটা হচ্ছে যে এই সামনে এইখানে যদি একটা উইন্ডশেড দেওয়া থাকতো, মিটার কাউন্ট, এটা দিলে বাইকটার লুকসটা আরো একটু সুন্দর হতো, যেটা আপনার অ্যাপাচি RTR 204V-তে দেওয়া আছে। ওই জিনিসটা দিলে এই জায়গাটা একটু খালি খালি লাগতেছে, এটা ভালো দেখা যেত এবং অনেকে পছন্দ করতো জিনিসটা। হ্যান্ডেলটা দিয়েছি পাইপ হ্যান্ডেলটা করেছে পুরোটাই পাইপ হ্যান্ডেল দেওয়ার কারণে কন্ট্রোলিংটা অনেকটা সুন্দর করেছে। চলুন এটা হাইওয়েতে কেমন পারফরমেন্স করে সেটা এবার দেখে আসি। বাকি কথাগুলো আপনাদের হাইওয়েতেই হবে। চলুন। হাইওয়েতে মোটামুটি ভালো লাগছে চালাইতে। ইনিশিয়াল পিক আপটা অনেক মানে দ্রুত রেসপন্স করছে। আসলে RTR ফুল মিনিং যেটা সেটাই এই বাইকটিতে বোঝাচ্ছে, রেস থ্রটল রেসপন্স। রেস দেওয়ার সাথেই থ্রটল রেসপন্সটা খুব তাড়াতাড়ি করছে। টেকিং হ্যান্ডেলিংটাও মোটামুটি ভালো, ব্রেকিংটাও ভালো। দেখি হাই RPM-এ কেমন হয়, হাই RPM-এ ব্রেকিংটা কেমন হয় সেটাও এবার টেস্ট করার দরকার আছে। খুব ইনিশিয়াল পিক আপটা খুব তাড়াতাড়ি রেসপন্স করছে। হ্যান্ডেলিংটাও অনেক ভালো, খুব সুন্দরভাবে কাটগুলো করা যায়। হ্যান্ডেল ছেড়ে দেওয়ার অবস্থা, স্টেবিলিটি থাকে বাইকে। 100 ক্রস করার পরে 0-তে স্পিডটা কন্ট্রোল করতে খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। ব্রেকিংটা আগের অ্যাপাচির তুলনায় অনেক ভালো করেছে। ওভারঅল হাইওয়ে পারফরমেন্সও ভালো করেছে। মোটামুটি বাইকটা চালে সন্তুষ্ট। তো হাইওয়ে পারফরমেন্স তো দেখলেন কেমন, এবার অফ রোডে কেমন পারফরমেন্স করে সেটা আমরা দেখে আসি। এই মুহূর্তে আমি বাইক নিয়ে একদম গ্রামের মেঠো পথে চলে এসেছি, যেখানে আপনার কাঁচা রাস্তা, অফ রোডিং রাস্তা। দেখি এই রাস্তাতে পারফরমেন্সটা কেমন করে বাইকটা। এখন পর্যন্ত পারফরমেন্স ভালোই পাচ্ছি। রাস্তা একদম অবস্থা খারাপ, রাস্তার অবস্থা ভাঙাচুরা। সকাপের পারফরমেন্স মোটামুটি ভালো পাচ্ছি। সব মিলিয়ে আছে, কিন্তু সকাপগুলো আর একটু সফট হলে আমার মনে হয় ভালো হতো। আর সব মিলিয়ে আপনার অফ রোডিং পারফরমেন্সটা মোটামুটি বলা চলে। তো বন্ধুরা, আপনারা হাইওয়ে পারফরমেন্সও দেখলেন, অফ রোড পারফরমেন্সও দেখলেন, কারণ আমি দুটোতেই চেক করে দেখলাম। আসলে বাইকটা তো আমাদের বাংলাদেশে যেহেতু রাস্তা কাঁচা পাকা দুটো মিলিয়েই আছে, দুটো রোড মানে রোডে কীভাবে পারফরমেন্স করে, কেমন মানে দুটো রোডে চালানো ঠিকভাবে যাবে কি না, সেটার জন্য আমি দুটো রোডে আমার বাইকটি আমি চালিয়ে টেস্ট করেছি। তো দুটোতেই আমি ফিডব্যাক মোটামুটি ভালো পেয়েছি। তবে বাইকটার যে সমস্যাটা আমার কাছে লেগেছে সেটা হচ্ছে এই বাইকটার হ্যান্ডেলের টার্নিং রেডিয়েন্সটা অনেকটা কম। এই হ্যান্ডেলটার যে টার্নিং রেডিয়েন্সটা আছে, এই যে এই ঘোরানোর পরে হ্যান্ডেলটা ঘোরানো, এর বেশি আর হ্যান্ডেলটা ঘুরে না। এই জায়গায় যে সমস্যাটা হয় কোথায়, সেটা হচ্ছে যে যখন আপনি সিটি রাইড করতেছেন, আপনার হয়তো অল্প একটু জায়গার মধ্যে টার্ন নিতে হচ্ছে, সেই ক্ষেত্রে যে একটু ডিফিকাল্টি ফেস করতে হতে পারে।
আর ওভারঅল বাইকটার মোটামুটি সব কিছুই ভালো লেগেছে। একদম আপনার ভাইব্রেশন একদম নাই বললেই চলে বাইকে। আপনার 7000 আরপিএম পর্যন্ত ভাইব্রেশন টোটালি পাবেন না। 7000 আরপিএম পরে অ্যাটলিস্ট 90 বা 95 কিলোমিটারের পরে গিয়ে হালকা মাইনর ভাইব্রেশন ফিল হবে হ্যান্ডেলে। আর 100 কিলোমিটার পার হওয়ার পরে আপনার ফুটপিনে হালকা ভাইব্রেশন ফিল করবেন, যেটা আসলে আমাদের রোড অনেকটা বাম্পি থাকে, খারাপ থাকে, যার জন্য এই ভাইব্রেশনটা ফিল হয়তো হইতে পারে। তো আর একটা বাইকটার ভালো দিক করে সেটা হচ্ছে যে যখন আপনারা কাঁচা রাস্তায় যাবেন, ধুলো বালি উড়ে এসে এই সকাপের মধ্যে লাগার পরে সকাপের ওয়েল সেলটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যার জন্য এখানে একটা প্লাস্টিকের প্রোটেক্টর গার্ড দেওয়া আছে। এই প্রোটেক্টর গার্ডটার কারণে আপনার সকাপের ওয়েল সেল যেটা আছে, ওয়েল সেলটা সহজে কাটবে না। এটার আর একটা ভালো দিক আছে, আমি চেনটা সহজে লুজ হয় না। চেনটা আপনার প্রায় 1000 কিলোমিটারের মধ্যে আমাকে একবার মাত্র চেনটা অ্যাডজাস্ট করতে হয়েছে। আর নতুন চেন প্রথমবার অ্যাডজাস্ট করতে হয়। এখন পর্যন্ত 1400 কিলো হয়েছে, আমি 500 কিলোতে একবার অ্যাডজাস্ট করে নিয়েছিলাম ফার্স্ট সার্ভিসিংয়ে। এখন পর্যন্ত আমার চেন লুজ হয়নি, চেন এখন পর্যন্ত চলছে। আর সুবিধাটা আর একটা দিচ্ছে হচ্ছে 130/70/17 এই টায়ারটা দিচ্ছে পিছনে, 130 সেগমেন্টের টায়ারটা মোটামুটি অনেকটা মোটা, যার কারণে রাস্তাতে গ্রিপটা অনেক ভালো হয়, বাইকটাতে রাস্তায় অনেক গ্রিপ ভালো হয়। আর পিছনে দিয়েছে মনোশক সাসপেনশন। এই মনোশক সাসপেনশনটার কারণে আপনার বাইকের স্টেবিলিটিটা অনেক সুন্দর হয়। ইভেন সকাপের পারফরমেন্সটা অনেকটা ভালো হয়েছে আগের অ্যাপাচির তুলনায়, আমার কাছে মনে হয়েছে। ট্যাঙ্কটা আছে, ট্যাঙ্কের এখানে একটা এয়ার ইনটেক দেওয়া আছে, যেটা ডাইরেক্ট গিয়ে এখানে এই যে এয়ার ইনটেকটা গিয়ে ইঞ্জিনটাতে ঠান্ডা করতে অনেকটা হেল্প করে, যার কারণে ইঞ্জিনটা এই অয়েল কুল রেডিয়েটর, এই এয়ার ইনটেক, এগুলোর কারণে ইঞ্জিনটা সহজে গরম হয় না, অনেক দূর পর্যন্ত আপনি অনায়াসে রান করতে পারবেন। এইটার একটা সমস্যার দিক আমার চোখে পড়েছে, সেটা হচ্ছে স্পার্ক প্লাগটি এমনভাবে দেয়া, যেটা স্পার্ক প্লাগটি খুলতে গেলে আপনার টাঙ্কির এই কাভারটা খোলাটা লাগে, খুলতে হয় আর কি টাঙ্কির কাভারটা। আর এটার একটা সুবিধা হচ্ছে এই দিক দিয়ে এয়ার ইনটেকটা আসে স্পার্ক প্লাগেও, মানে বাতাসটা সাপ্লাই করে, যার জন্য প্লাগটার এই জায়গাটাও গরম কম হয়। আর একটা সমস্যা করেছে এটার এয়ার ফিল্টারটা এমন একটা জায়গায় দিয়েছে, এইটার সিটের নিচে, কিন্তু এটা সিটের নিচে দেওয়ার কারণে আর একটা সমস্যা হয়েছে, যেটা সিটটা খোলার পর এয়ার ফিল্টারটা যখন আমি খুলতে যাব, তখন আমাকে এই সাইডের এই প্যানেলগুলো খুলতে হবে, তা না হলে ওটা এমন মানে ছোট জায়গার মধ্যে দিয়েছে যেটা খোলাটা সম্ভব হয় না, এটা এই প্যানেল দুটো না খোলা। এটা একটু সমস্যা ফেস করতে হয়েছে আমাকে। এই বাইকটি আমি চালিয়েছি প্রায় 1418 কিলোমিটার। তো আমি নিজের মানে জানার জন্য টপ স্পিড একবার তোলার চেষ্টা করেছিলাম, সেটা হচ্ছে 130 কিলোমিটার পেয়েছিলাম। জানিও এত তাড়াতাড়ি টপ স্পিডটা ওঠানো ঠিক না, তারপরেও আমি চেক করার জন্য এটা করা। তো আপনারা 2000 কিলোর আগে টপ স্পিড না ওঠানোটাই ভালো। আর 0 to 60 পেয়েছি 4.7 সেকেন্ড, তো যেটা অনেকটা এই সেগমেন্টের বাইকে অনেকটা দ্রুতগামী বলা চলে। এই বাইকের ফুয়েল মানে কতখানি কত কিলোমিটার পার লিটার যায়, এটার আমি একটা ভিডিও বানিয়েছি,
সেই ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। ডেসক্রিপশনে আপনারা একটু চেক আউট করে নেবেন। তো ওটাতে আপনারা ক্লিয়ারলি পেয়ে যাবেন যে কত কিলোমিটার, মানে এটা ফুয়েল খরচটা কেমন, কত কিলোমিটারে কতখানি ফুয়েল লাগে। ওভারঅল বাইকটা মোটামুটি আমার কাছে সব কিছুতেই পারফেক্ট লেগেছে। আপনার 160 সেগমেন্টের এখন যে কয়টা বাইক আছে তার মধ্যে আমি হর্নেটটা চালিয়েছি, তারপর পালসার NS 160টা চালিয়েছি। দুটার থেকে আমার এটার পারফরমেন্সটা ভালো লেগেছে, ইনিশিয়াল পিক আপটাও ভালো লেগেছে। তারপর আপনার ব্রেকিং কন্ট্রোল আগের অ্যাপাচির তুলনায় অনেকটা বেটার। তবে এটার সাথে ABS ভার্সনটা যদি আমরা বাংলাদেশে পেতাম তাহলে আমার মনে হয় আরও ভালো হইতো। তো যাই হোক, হয়তো নিয়ার ফিউচারে ABS ভার্সনটা আসবে। আর আগের অ্যাপাচির তুলনায় সব দিক দিয়ে ভাইব্রেশন একদমই নাই বললে চলে। সব দিক বিবেচনা করে বাইকটা আসলে মোটামুটি আমার কাছে ভালো লেগেছে। এখন আপনাদের কাছে কেমন লাগে সেটা হচ্ছে আপনারা একটু টেস্ট রাইড নিয়ে দেখেন। আমার কথাগুলোর সাথে আপনার টেস্ট রাইড নেওয়ার পরে রেজাল্টটা মেলে কি না। আমার কাছে তো মোটামুটি অনেকটা ভালো লেগেছে। তো আমার এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা যত বেশি বেশি আমার সাথে থাকবেন আমি চেষ্টা করবো আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। তো আজকের মধ্যে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।